আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি জার্নি করব চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে পূর্বাশা পরিবহনের বহরে থাকা হিনো AK1 যে এসি বাসে করে চুয়াডাঙ্গা থেকে ঢাকাতে যেতে কতটুকু সময় লাগলো, কোন কোন বাস কোম্পানি এই রুটের ভিতরে সার্ভিস দিয়ে যাচ্ছে, কোন বাসের কত টাকা ভাড়া, কোন বাসে জার্নি করলে আপনি বেস্ট একটি জার্নি উপহার পেতে পারেন, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন জার্নি করা যাক পূর্বাশা পরিবহনের হিনো AK1 যে এসি বাসে করে। অবস্থান করতেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলাতে। এখান থেকে ম্যাক্সিমাম ঢাকার গাড়ি ছেড়ে যেয়ে থাকে। টার্মিনালটির ভিতরে আসলে পূর্বাশা পরিবহন, রয়্যাল এক্সপ্রেস এবং বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন, বিভিন্ন জেলাতে ছেড়ে যেয়ে থাকে। আমি যেহেতু পূর্বাশাতে ভ্রমণ করব, তার জন্য তাদের কাউন্টার থেকে আমি কিন্তু আমার টিকিটটি কালেক্ট করে নিয়েছি। আলমডাঙ্গা থেকে হিনো AK1 যে এসি বাসের ভাড়া হচ্ছে 800 টাকা এবং নন এসি বাসের ভাড়া হচ্ছে 650 টাকা। বাংলাদেশের ভিতরে যতগুলো নন এসি কিংবা এসি সার্ভিস রয়েছে তাদের ম্যাক্সিমামের পছন্দের তালিকায় কিন্তু হিনো AK1 যে এই বাসগুলো থাকবে। আজকে আমরা যে বাসটিতে ভ্রমণ করব, বাসের রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা মেট্রো ব 155077। বাংলাদেশের বাস মালিকদের ভিতরে হিনো বাসের এতটা ক্রেজ থাকার পিছনে কারণ হচ্ছে এই বাসগুলোর সার্ভিস। এই বাসগুলো দিয়ে 10 থেকে 15 বছর যাত্রীদেরকে সার্ভিস দেওয়া যায় কোনো প্রকারের সমস্যা ছাড়া। চলুন বাসের ইন্টেরিয়র সাইডটি দেখে নেওয়া যাক। বাসের ভিতরে 2x2 ফাউন্ডেশনের সর্বমোট 36টি সিট ব্যবহার করা হয়েছে। পূর্বাশা পরিবহন চাইলেই 40টি সিট ব্যবহার করতে পারত বাসটির ভিতরে, তবে তারা কিন্তু মাত্র 36টি সিট ব্যবহার করেছে শুধুমাত্র যাত্রীদের কমফোর্টের কথা চিন্তা করে। বাসের সিটগুলো পর্যাপ্ত পরিমাণে সফট ছিল এবং বড় ছিল। এই বাসগুলোতে বসে 6 থেকে 7 ঘন্টা জার্নি করা যাবে অনায়াসে কোনো প্রকারের ব্যাকপেন ছাড়া। সিটের সাথে একটি হ্যান্ডবার এবং একটি লক পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে সিট হেলিয়ে দিতে পারবেন। সিটের ঠিক পিছনে একটি নেটের পকেট পেয়ে যাচ্ছেন এবং লেগ স্পেসের কথা যদি আমি বলতে যাই, আমাকে দেখে বুঝতে পারতেছেন যে কতটা লেগ স্পেস আমি পাচ্ছি। তার ঠিক উপরে পেয়ে যাচ্ছেন রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার এবং একটি স্পিকার ইউজ করা হয়েছে এন্টারটেনমেন্ট পারপাসের জন্য। মাথার ঠিক উপরে ছোট কিছু লকার পেয়ে যাবেন, যার ভিতরে আপনার ছোটখাটো হ্যান্ডব্যাগ রাখতে পারবেন। এটা হচ্ছে হিনো AK1 যে এসি বাসের ড্যাশবোর্ড। 7 মিনিট লেট করে 9টা 7 মিনিটে আমাদের জার্নি শুরু হলো আলমডাঙ্গা থেকে। পূর্বাশা পরিবহনের চুয়াডাঙ্গার ভিতরে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে তা কিন্তু একটি কাউন্টার থেকে যখন 20 থেকে 25 জন যাত্রী বাসের ভিতরে উঠে তখন বোঝা যায়। আমাদের বাসের ভিতরে কিন্তু এখন সর্বমোট 25 জন যাত্রী রয়েছে আমাকে নিয়ে। এই যাত্রী কিন্তু সবগুলোই উঠেছে আলমডাঙ্গা থেকে। সামনে হয়তোবা আরো কিছু যাত্রী রয়েছে কিছু কাউন্টারে। আপনার পছন্দের যদি কোনো বাস কোম্পানি থেকে থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, হয়তোবা নেক্সট কোনো ভিডিওতে আপনার সেই বাসে করে ভ্রমণ করতে পারি। আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার দূরত্ব কিন্তু মাত্র 20 কিলোমিটার। তবে এই 20 কিলোমিটারের ভিতরে যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ। চারো সাইডে রোডের সৌন্দর্য প্লাস সবুজের সমাহার, আমার কাছে এই ধরনের রোড অনেক ভালো লাগে। নয়টা 35 মিনিটে আমরা কিন্তু চুয়াডাঙ্গা সদরে চলে এসেছি। এখানে সম্ভবত 2 জন যাত্রী ছিল আমাদের।
চুয়াডাঙ্গা থেকে আমাদের গাড়ি ছাড়ার সময় ছিল 9টা 45 মিনিটে, তবে আমাদের গাড়ি কিন্তু 2 মিনিট আগেই ছেড়ে দিয়েছে 9টা 43 মিনিটে। সেই ক্ষেত্রে তারা আলমডাঙ্গা থেকে যে 7 মিনিট লেট করেছিল এখান থেকে কিন্তু অলরেডি 2 মিনিট পুষিয়ে দিয়েছে। সকাল 10টা 50 মিনিটে আমরা কিন্তু ঝিনাইদহ বাস টার্মিনালে চলে এসেছি। এখানেও সম্ভবত আমাদের 4 জন যাত্রী ছিল। ঝিনাইদহতে রয়্যাল এক্সপ্রেসের কিন্তু 2টো ভিডিও রয়েছে চ্যানেলে, চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন। সকালবেলা মানুষের যেহেতু প্রাকৃতিক ডাকটা একটু বেশি এসে থাকে, তার জন্য এখানে কিন্তু ওয়াশরুমের জন্য আমাদের 10 মিনিটের ব্রেক দেওয়া হয়েছিল এবং যাত্রীও এখান থেকে উঠে গিয়েছে বাসের ভিতরে। ঘড়িতে সময় এখন 11টা বেজে 13 মিনিট। আমরা কিন্তু অলরেডি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ পার করে এখন বর্তমানে মাগুরার দিকে চলে যাচ্ছি। মাগুরাতেও সম্ভবত আমাদের 4 জন যাত্রী ছিল। আমাদের 15 মিনিট আগে কিন্তু পূর্বাশা পরিবহনের নন এসি বাসটি ছেড়েছিল, তবে আমরা কিন্তু তাকে অলরেডি ধরে ফেলেছি। দেখা যাক এবার আমাদের গাড়ি ওই গাড়িকে ওভারটেক করতে পারে কিনা। স্পিডের কথা যদি আমি বলতে যাই, রাস্তার ভিতরে এভারেজ স্পিড কিন্তু আমাদের ছিল 70 থেকে 90-র ভিতরে, তবে টপ স্পিড আমি 110 পর্যন্ত পেয়েছিলাম। আমি বলতেছি না যে স্পিড অলওয়েজ ভালো, তবে স্পিডটা সবসময় কমের ভিতরে থাকলে ভালো হয়। সকাল 11টা 49 মিনিটে আমরা কিন্তু মাগুরা শহরের ভিতরে প্রবেশ করলাম। মাগুরাতেও আমাদের সম্ভবত 4 জন যাত্রী রয়েছে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু ফরিদপুরের দিকে চলে যাব।
আমাদের যে বাসের ড্রাইভার সাহেব ছিল উনি কিন্তু খুব স্কিলফুল একজন ড্রাইভার। রাস্তার ভিতরে যেখানে যতটুকু স্পিড দরকার হয়েছে ওখানে অতটুকু স্পিডই ব্যবহার করেছে এবং ওনার ড্রাইভিং খুবই স্মুথ ছিল। এবং বাসের ভিতরে অন্য যে স্টাফ ছিল যেমন সুপারভাইজার এবং হেল্পার, সুপারভাইজার সাহেব যখন যেটা প্রয়োজন হয়েছে ওনাকে জানিয়েছি, সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছে। এবং বাসের একজন হেল্পার এবং ড্রাইভারের ভিতরে কতটা কেমিস্ট্রি ভালো হলে চোখ বুজে তার কলের উপরে বিশ্বাস করে রোডের ভিতরে গাড়ি চালাতে পারে একজন ড্রাইভার। ফরিদপুরে প্রবেশ করার সাথে সাথে একটি রাজনৈতিক মিছিলের দেখা পেয়ে গিয়েছি, তবে পুলিশে কিন্তু এখান থেকে ডাইন সাইডের রাস্তাটা ক্লিয়ার রেখেছিল, তার জন্য আমরা ডাইন সাইড থেকে ঢুকে বেরিয়ে যাব। পূর্বাশা পরিবহনের ফরিদপুরেও বেশ কিছু কাউন্টার রয়েছে, আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটেও পূর্বাশা পরিবহনে ভ্রমণ করতে পারবেন। ফরিদপুরের ফেমাস একটি বাসের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনি সেই বাসে করে কোন রুটে জার্নি করেছেন সেটাও জানিয়ে দিবেন। দুপুর 1:15 আমরা গোয়ালন্দ ঘাটে চলে এসেছি। এখান থেকে ডাইন সাইডে চলে গেলে ঘাট এবং হাতের বাম সাইডে চলে গেলে রাজবাড়ি। অনেকদিন পরে ঘাটে আসলাম, তার জন্য পুরনো কিছু কথা মনে পড়ে গিয়েছে। এই ঘাটের ভিতরে দিনের পর দিন, রাতের পর রাত গাড়ির ভিতরে ওয়েট করতে হতো। এখানে কিন্তু আগে টিকিট কাটতে হয় ফেরিতে ওঠার জন্য, তার জন্য কিন্তু আমাদের সুপারভাইজার সাহেব টিকিট কাটার জন্য চলে গিয়েছে। টিকিট কাটার পরে সম্ভবত আমরা 4 নম্বর ঘাটে সিরিয়াল পেয়েছিলাম আমাদের। সিরিয়ালের প্রথমে রয়েছে পূর্বাশা পরিবহনের সেই নন এসি বাস, তারপরে হচ্ছে সাকুরা, তারপরে আমাদের বাস এবং তার ঠিক পিছনে রয়েছে এসবি সুপার ডিলাক্সের হিনো R8। এই বাসের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা চাইলে আই বাটনে শো হবে ভিডিওটি, দেখে আসতে পারেন। আমরা কিন্তু সাকুরার পিছু করতে করতে ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি।
বাসগুলো যখন একটার পর একটা ফেরিতে উঠতেছিল সেই দৃশ্যগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগতেছিল, কারণ একজন বাস লাভারের কাছে এই দৃশ্যগুলো খুবই সুন্দর। ফেরিটা পারাপার হতে সর্বমোট 20 থেকে 25 মিনিট সময় লাগবে। ততক্ষণ আপনারা ঘাটের সৌন্দর্য কিংবা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। ইতিমধ্যে আমাদের ফেরি কিন্তু ছেড়ে দিয়েছে। দুপুর 2:03 আমাদের ফেরি ছাড়লো ঘাট থেকে। 20 থেকে 25 মিনিটের জার্নির ভিতরে সব থেকে বিরক্তিকর হচ্ছে হিজলা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে হিজলা রয়েছে, তাদেরকে টাকা দিতেই হবে, না হলে তারা জোর করে নিবে, এরকম একটা পরিস্থিতি। আমি কিন্তু ফেরির ছাদের উপরে অবস্থান করতেছি। ফেরির ছাদের উপরে কিন্তু কন্ট্রোল রুম, নামাজের জায়গা এবং কিছু লাইভ বোট রয়েছে, যেগুলো আপনার জীবন বাঁচাতে সহযোগিতা করবে যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে। সর্বমোট 28 মিনিটের মতন লাগলো আমাদের ফেরি পারাপার হতে। এসবি সুপার ডিলাক্সের এসি বাসটি কিন্তু আমাদের আগে বেরিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমরা বের হব। মানিকগঞ্জ, নবীনগর পার করে আমরা কিন্তু এখন বর্তমানে হেমায়েতপুরের এখানে অবস্থান করতেছি।
বিকাল 4:43 আমরা আমিনবাজার ব্রিজের উপরে অবস্থান করতেছি। আলমডাঙ্গা থেকে জার্নি শুরু করেছিলাম 9:07, এসে পৌঁছলাম 4:44। সর্বমোট 7 ঘন্টা 40 মিনিট লাগলো আলমডাঙ্গা থেকে ঢাকা গাবতলী এসে পৌঁছাতে। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নেক্সট ভিডিও কোথায় দেয়া যায় সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।